এই ঘটনাটা ঘটে হচ্ছে 2007 সালে 7 সালে এবং মার্চের 4 তারিখে। সেদিন সব দিনের মতো তিনি বাসা থেকে অফিসে যান। অফিসে যাওয়ার পরে হঠাৎ করে দুপুরবেলা ফোন আসে যে তুমি তাড়াতাড়ি একটা হাসপাতালে চলে আসো। ঘটনাটা এরকম যে হাসপাতালে চলে যাবে, কাহিনী কি, উনি যেয়ে দেখে উনার বাবা হসপিটালের ইমার্জেন্সির বাইরে পড়া। মানে উনি একজন একটা লাশ ইমার্জেন্সির বাইরে পড়া দেখে ওই লাশের পাশে তার ওয়াইফ বসে কাঁদছে। আমি একটু ঘটনার আগে যাই। যে ভাইটার স্টোরি বলছিল তারেক ভাই, উনি নিশ্চয়ই ঘটনাটা শুনছেন। তার বাবা ছিলেন তার সাথে এবং তিনি ম্যারিড ছিল। তো তার ওয়াইফ ছিল, তার বাবা ছিল এবং তার একটা ছোট ছেলে ছিল ফ্যামিলিতে। তো তার বাবা তার রুমের মধ্যে সেদিন সকালবেলা নাস্তার জন্য নর্মালি কি হয়, ঘুম থেকে উঠে রাত্রে সকাল 9টার দিকে ওর মার বাবা সবসময় ড্রয়িং রুমে এসে পেপার পড়তেন। তো সেদিন আর কেউ আসছে না। তার ওয়াইফ তিনি সকাল 8টার দিকেই বাসা থেকে বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে। জ্যাম লাগে, এজন্য বেরিয়ে যেতে হয়। তো তার ওয়াইফ এমন সময় দেখে যে সকাল 10টা সাড়ে 10টা বাজে, কি ব্যাপার এখনও বাবা আসছে না। তো তিনি নক করে তার রুম, শ্বশুরের রুমে নক করার পরে দেখে যে রুমের ভেতরে কেউ নাই। আচ্ছা, তো রাতের বেলা তো তার সাথে একসাথেই ঘুমাতে গেল এবং রাতের বেলা ওই জায়গায় একসাথে গল্প করেছে, ওই রুমে বাবা নাই কেন। তো মনে করে ওয়াশরুমের দরজাটা লাগানো আছে, ভেতর থেকে সিটকিনি লাগানো, তো বোঝা যাচ্ছে যে ওয়াশরুমের ভেতরে তাহলে বাবা। তো উনি কয়েকবার, আচ্ছা তো দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, হয়তো ওয়াশরুমে আছে। তো অনেকবার নক করে তো দেখা যায় ভেতরে থেকে কোনো রেসপন্স নাই। এরকম হয় মাঝে মাঝে, নক করে রেসপন্স না করে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়, কিন্তু আধা ঘন্টা হয়ে যাওয়ার পরও ওয়াশরুম থেকে তিনি আসছেন না। তিনি আবারও নক করে এবং নক করতে থাকে কন্টিনিউয়াসলি, অনেক জোরে জোরে নক করতে থাকে, কিন্তু কোনোভাবেই কোনো রেসপন্স আসলো না। আচ্ছা, তিনি নিচের থেকে, আসলে ওনাদের বাসা দোতলা বাসা, বাসার আর লোকেশনটা আমি বলছি না। তো আগের বাসা তো এরকম, আমাদের যেমন এখন বাসার দরজার নবগুলো এরকম যে ঘুরালেই খুলে যায়, এটা সিটকিনি সিস্টেম, সবাই বুঝতে পারছো। আচ্ছা, তো নিচের থেকে ওনাদের বাসার যে দারোয়ান এবং ড্রাইভার আসে, সে ভাঙার জন্য ওই মুহূর্তে আবার ভাইয়াকে অফিসে গাড়ি নামিয়ে চলে আসছে। তো ড্রাইভার সহ দরজা ভাঙে, ভেতরে ঢুকে দেখে তার বাবার মেঝেতে পড়া, মানে তারেক ভাইয়ের বাবা মেঝেতে পড়া, এবং ওই মুহূর্তে ওই অবস্থায় তাকে হসপিটালে নিয়ে আসা হয়। আর মেঝেতে যে পড়া ছিল, মানে কড়া রক্ত, কালো রক্ত জমাট বেঁধে আছে মেঝের ওপরে। তো সামহাউ সে পড়ে গেছে বা কিছু একটা। তখন এই অবস্থায় এত কিছু চেক করার টাইম হয় নাই যে ওনার নিঃশ্বাস নিচ্ছে না, সাথে সাথে হসপিটালে নিয়ে গেছে। তো গাড়ির মধ্যে ওনাদের যে দারোয়ান, উনি বলছিল যে আপা নিঃশ্বাস তো পাচ্ছি না। তখনই ফোন দেয়, তুমি তাড়াতাড়ি, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ডিয়ার লিসেনার, যারা আজকের এই ইমেল এপিসোডটি শুনতে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কেননা আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আজকের এই ইমেল এপিসোডের মধ্যে ধারাবাহিকভাবে 2-3টা মোস্ট পপুলার ভয়ঙ্কর এপিসোড তুলে ধরা আছে, যেগুলো শুনলে আপনারা রীতিমতো আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে। দর্শক শ্রোতা, তাই সম্পূর্ণ ঘটনাগুলো শুনুন, কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাহলে বুঝে যাবেন যে ভয় কী জিনিস। চলুন চলে যাই ঘটনাতে। ভাইয়া তখন হাসপাতালে এসে দেখে যে ইমার্জেন্সির বাইরে একটা লাশ পড়া এবং তার ওয়াইফ কাঁদছে। ততক্ষণে ডাক্তার ডিক্লেয়ার করেছে তার বাবা মারা গেছে। মারা গেছেন এরকমভাবে যে তখনও ওনার বাবার, উনি বলছে যে আমি তো কাঁদলাম, আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি, আমার বাবা আমার সামনে লাশ অবস্থায় আছে। আমি জাস্ট ওনার বুকের ওপরেই মাথা রেখে কাঁদনা শুরু করলাম। দেখে বুকটার মধ্যে এখনও গরম, মানে খুব বেশিক্ষণ আগে যে মারা গেছে তাও না, বুকটা এখনো গরম। তো ডাক্তার বলল যে এই ঘটনাটা ঘটেছে সকালবেলা, ভোরবেলার দিকে 6টা-7টার দিকে, আর ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, কার্ডিক অ্যারেস্ট হয়েছিল। আচ্ছা, তো এরকম জিনিসটা খুবই স্বাভাবিক, উনি মেনে নিতে পারছেন না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ ডে আপনাকে মেনে নিতে হবে। মানুষ মারা যাবে, এটা তো সত্য কথা। তো তারা প্ল্যান করে, প্রোগ্রাম করে বাসায় ডেড বডি নিয়ে আসে এবং আত্মীয় স্বজন একদম ভরে যায়। ডেড বডি মানে মানুষের ভিড় লেগে যায় তাদের। ঢাকায় প্রচুর আত্মীয় স্বজন, তাদের গ্রামের বাড়ি যশোরে, মানে গ্রামের বাড়ি বলতে তাদের বাড়ি আছে যশোরে, তাদের নিজেদের বাড়ি আছে যশোরে, আমি কোনো এলাকার নাম বলছি না। তো গুনগুন চলতে থাকে। রাসেল ভাই যে কবরটা কোথায় হবে, আমার আসলে রাসেল ভাই ঘটনাটাই কবর রিলেটেড। লাস্টে একটা ছোট্ট টুইস্ট আছে যে কবরটা কোথায় হবে। সবাই এই জিনিসটা নিয়ে গুনগুন করছে যে তোমরা আসলে ঢাকায় দিতে পারো, আজিমপুরে দিতে পারো, তোমরা নিজেরা দেখলা, তোমরা কবার যশোরে যাও। ওনার আবার 2 ভাই, আরেক ছোট ভাই আরেক জায়গায় থাকে, আরেক এলাকায় থাকে। তো বড় ভাইয়ের সাথে বাবা থাকতো। তো একটা সময় ডিসাইড হয় যে না, আমরা আমাদের পারিবারিক গোরস্থান যশোরে নিয়ে যাব। তো ডিসিশন পাকা হয়ে যায় এবং তাদের এলাকা ভিত্তিক মসজিদে সেদিন রাত্রে রাসেল ভাই, আমাদের ঢাকা শহরে প্রচণ্ড বৃষ্টি চলছিল এবং ওই দিন ছিল আপনার সাগরের নিম্নচাপ এবং বৃষ্টিটা কন্টিনিউয়াস বৃষ্টি, কখনো জোরে কখনো আস্তে, কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামবার ছিল না। তো মসজিদ টাইপের জায়গায় যেখানে খোলা
রাস্তা জানাজা দেবে এরকম সম্ভব না। তো যেহেতু সকালবেলায় মারা যায়, দুপুরবেলার জানাজা না হয়ে আসরের ওয়াক্তে জানাজা হয় এবং ডিসাইড করে যে আমরা আসরের পরপর রওনা দিব যশোরের উদ্দেশ্যে। আচ্ছা, তো আসরের নামাজ শেষ হয়, নামাজের সময় আপনার ওই মসজিদে আবার এখন যেরকম মসজিদে লাশ রাখার জায়গা বাইরে রাখে, একটা রুমের ব্যবস্থা করা, ওই মসজিদটাতে এই রুমের ব্যবস্থা করা ছিল না যে লাশটা যেখানে রাখবে। তো লাস্ট মানে ডেড বডিটা মসজিদের ভিতরে নিয়ে যায়, তারেক ভাইয়ের বাবার ডেড বডি মসজিদের ভিতরে নিয়ে জানাজা হয়। তো জানাজার পরে আমরা সবাই জানি যে সবাই জানাজার পরে একটু ক্ষমা প্রার্থনা করে, মানে ক্ষমা চায় সবাই, এলাকা ভিত্তিক কোনো ঝামেলা থাকলে, কোনো টাকার ডিউ থাকলে, বলে যে তার ছেলে এসব বলতে থাকে অ্যানাউন্সমেন্টটা করার সময়। ওই রুমটা কমপ্লিট সাইলেন্স ছিল, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে আধ্যাত্মজ ব্যাপার হলো ওখানে একজন কাজ ছিল। এই কান্নাটা কোনো পুরুষের কান্না না, মহিলার। খুবই ডিফারেন্ট কান্না। আচ্ছা, ওকে। আমি আগে একটা জিনিস বলে নিই, তার মা কিন্তু বেঁচে ছিলেন না, তার বাবা তাদের সাথে ছিলেন। তার মা 2001-এ মারা যান আর 2007-এ। তার মানে অনেক আগেই মা মারা গেছে। কিন্তু রাসেল ভাই, এই কান্নাটা এমনও না যে মসজিদে তাদের সাথে কোনো মহিলা এসছে, তাদের বাসার পাশেই মসজিদ, তো মহিলারা সব বাসায় ছিল, কিন্তু মসজিদে সব পুরুষ মানুষ ছিল। তাহলে কান্নাটা কে করছে? আর ওই মুহূর্তে মানে ডেড বডিটা কফিনের ভিতরে ঢোকানো হয়নি, আমাদের সোল্ড নর্মাল কফিনগুলা। বিদেশি কফিন না কফিনে ঢোকানো হয়, যেগুলো নর্মাল হয়। আর যেহেতু বাইরের বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ঠান্ডা, তাদের এত ঝামেলাও হয় নাই যে গরমে নষ্ট হয়ে যাবে বা কিছু একটা। এমনি চাপা পাতা টাপাতা দিয়ে ব্যবস্থা করার হয়েছে আর কি। ওই মুহূর্তে মানে মসজিদের খাটিয়ার মধ্যেই লাশটা ছিল, কিন্তু ওইখান থেকে কেউ সামহাও কান্না করছে। এই জিনিসটা অ্যানাউন্সমেন্ট শেষ হয়ে যায় আর উনি খুবই অবাক দৃষ্টিতে তাকায় থাকে, আসলে ঘটনাটা কি ঘটছে। মানে তারেক ভাই, ওনার ছোট ভাই, ওনার ফুপাতো ভাই, ওনার খালাত ভাই সবাই কান্নাটা শব্দ পায়। কান্নাটা আসছে কোথা থেকে? মসজিদের ঠিক মাঝখান বরাবর কান্নাটা আসছে, মসজিদ থেকে, হঠাৎ করে। তারা খুব অবাক হয়ে যায় এবং অবাক হওয়ার একটা পর্যায়ে তারা ডিসাইড করে, না এখন আর ডেড বডিটা কাউকে দেখাবো না। যেহেতু পুরুষ মানুষের লাশ অনেক আত্মীয় স্বজন না দেখলে হসপিটাল, মসজিদে বা জানাজার পরে দেখার চেষ্টা করে, বলে না এখন আর কাউকে ডেড বডি দেখাবো না, এখন ডিরেক্টলি কফিনে ঢোকায় আমরা রওনা দিয়ে দিব। আমাদের যশোর পৌঁছাতে হবে রাত্রের মধ্যে, আগামীকাল সকালবেলা আমাদেরকে কবরস্থ করতে হবে। তো তারা তাদের এরকম লোকজন আসতে থাকে যে সবাই রিকোয়েস্ট করতে করতে বা রিকোয়েস্ট রিফিউজ করতে করতে সন্ধ্যা 6টা বেজে যায়, মাগরিবের ওয়াক্ত প্রায় কাছাকাছি। তো তারা রওনা দিয়ে দেয় এবং রাস্তার মধ্যে তারা মাগরিব করবে এরকম প্ল্যান করে। তো একটা সময় তেল নিতে হবে গাড়িতে, আর অ্যাম্বুলেন্সটা ওই মুহূর্তে আর এখন যেরকম আপনার অ্যাভেলেবেল, আপনার যে ফ্রিজিং কারগুলা, ওই সময় এত ফ্রিজিং কার অ্যাভেলেবেল ছিল না। তারা এই একজন একটা অ্যাম্বুলেন্স কল করে এবং অ্যাম্বুলেন্সে ডেড বডি উঠায় দিয়ে তাদের সাথে টোটাল 6টা অ্যাম্বুলেন্স যায়। যে কয়জন লোক আত্মীয় স্বজনরা লাশ দেখতে এসেছিল, অর্ধেক হয়ে যায় যশোরের নাম শুনে, কারণ সবাই তো যশোর যাবে না। তো এই জায়গাটায় যদি সবাই যেত তাহলে একটা ভালো লাগতো যে আপনি একটু নিশ্চিন্তে থাকতেন, এত মানুষ যাচ্ছে। তখন এমনিতেও আপনার মানে সাহস দেদার মতো লোক থাকে, এখন কমতে শুরু করেছে অলরেডি। টোটাল মনে করেন পুরা মসজিদে ভরপুর মানুষ ছিল এলাকার লোকজন মিলে, কিন্তু টোটাল যাচ্ছে মাত্র 16 জন মানুষ যশোরে। তাদের সাথে তো 16 জনের জন্য 2টা গাড়ি, তাদের গাড়ি আরেকটা গাড়ি ভাড়া করে যাতে একটু আরাম করে যেতে পারে। যশোর তো অনেক বড় রাস্তা, আর 2007-এ এত ভালো মানে ওই জায়গার রাস্তাটাও কিছু জায়গা ভাঙা ছিল। তো আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা রওনা দিয়ে দেয় এবং রওনা দেওয়ার সময় টেনশন করতে থাকে যে লাশটা ঠিকমতো নিতে পারবো কিনা। এটা তার মনের মধ্যে থেকেই লাগে যে ঠিকমতো পৌঁছাতে পারবো নাকি আজিম করে দাফন করে ফেললে ভালো হইতো। এই 2টার মধ্যে তারা রওনা দিয়ে দেয় 2 ভাই মিলে, কারণ 2টা ভাই তাদের কোনো বোন ছিল না। রাস্তার মধ্যে তেল নিয়ে তারা রওনা দেয়। এমন সময় বৃষ্টি নামা শুরু করে এবং রাসেল ভাই, এমন বৃষ্টি যে গাড়ি উঠাই নিয়ে যাবে এরকম বৃষ্টি। দারিচা ফেরিঘাট পার হয়, তারা ডিসাইড করে যে তারা টাঙ্গাইল দিয়ে যাবে না, তারা আরিচা হয়ে যাবে। দারিচা ফেরিঘাট ক্রস করে আরিচা ফেরি ক্রস করতে করতে তাদের অনেক সময় লাগে, কারণ আরিচাতে ওদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওই পাশের ফেরি এই পাশে আসছে না। তো তাদের সময় লাগে রাত্রে 9:30টার মতো, এবং আরিচাতে প্রায় 3-3.5 ঘন্টা আরিচাইতে যাওয়ার পথে। যেই জিনিস সবচেয়ে বেশি পরিমাণে মানে সবচেয়ে বেশি আপনাকে ভাবাবে, সেটা হচ্ছে আপনার ওই রাত হয়ে যায়। তো সন্ধ্যা 7টা 8
অ্যাম্বুলেন্সের ভেতরের পজিশন ছিল যে ওনার ফুফাতো ভাই অ্যাম্বুলেন্সে তাদের সাথে লাশের গাড়িতে ওঠে এবং যে ভাই তারেক ভাই তার সাথে তার ফুফাতো ভাই পেছনে ছিল আর তার ছোট ভাই যে সাদিক ভাই উনি সামনে বসে আচ্ছা ড্রাইভারের সাথে এবং লাশ ছিল তাদের সামনে। তো তারা কোরআন শরীফ এবং মানে তারেক ভাই তসবি পড়তে থাকে এবং তার সাথে যে ফুফাতো ভাই উনি আবার কোরআনে হাফেজ ছিলেন, উনি কোরআন শরীফ পড়তে থাকে কন্টিনিউয়াসলি। এমন সময় ভেতর থেকে আর ইচ্ছা তখনও পৌঁছায় নাই, ভেতর থেকে মনে হয় যে ভেতর থেকে কেউ হাতুড়ি পেরেক মারছে লাশের খাটের মানে কফিনের ভেতর থেকে। আচ্ছা পেরেক মারছে যে মনে হয় যে এখন ঢাকনাটা খুলে আসবে। তো এটা কি এরকম যে রাস্তার কিছুক্ষণ ঝাঁকির কারণে এরকম মনে হচ্ছে এবং ভেতর থেকে মনে হচ্ছে, ভেতর থেকে এটা কি ঝাঁকির কারণে মনে হচ্ছে? উনি খুব প্রপারলি খাটিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকে যে এটা কি শব্দটা আসলে খাটিয়ার ভেতর মানে কফিনের ভেতর থেকে আসছে কিনা। মনে হচ্ছে কেউ পেরেক ভারী বাড়ি মেরে খুলছে। আর এটা ক্রস করার পর গাড়ি চলছে, হঠাৎ করে কি হলো ওনাদের কফিনের উপরে ঢাকনাটা সরে কিছুটা ফাঁকা হয়ে গেল। আচ্ছা এটা হয়েছে যে রাসেল ভাই একটা ভাঙা রাস্তার কারণে এটা সরে যায়। কিন্তু মজার বিষয় ঢাকা থেকে রওনা দেওয়ার সময় ওই কফিনের 4 কোণায় 4টা বড় পেরেক মারা হয়েছিল যাতে কোনোভাবে কফিনটা এটা না সরে যায়, রাইট। কিন্তু এই 4টা পেরেক সরালো কে? রাস্তার মধ্যে হঠাৎ করে ঢাকনাটা সরে যায় এবং তারা স্পষ্ট জিনিসটা দেখে যে ওনার বাবার মাথার যে গিঁটটা সেটা খোলা, গিঁটটা বেঁধে দেওয়া হয়েছিল লাশ গোসল করানোর পরে মসজিদে নেওয়ার সময়, পুরা গিঁটটা খোলা একদম আলগা হয়ে আছে। তো তার ফুফাতো ভাই বলল আচ্ছা ঠিক আছে তুমি কিছু করো না, গিঁটটা খোলা রাখো, এরকমই থাকুক, তুমি ওপরে ঢাকনাটা লাগিয়ে দাও, কন্টিনিউয়াসলি আল্লাহকে ডাকতে থাকো। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর, প্রায় 3 থেকে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা পরে রাত তখন 1:30 কি 2টা, রাস্তার মধ্যে সবাই থামে এবং ওনারা সিনক্রোনাইজ করে নেয় যে 3টে গাড়ি যাচ্ছে ওনাদের সাথে, ওরা যেন ফোন দিলে একই জায়গায় চলে আসতে পারে, মানে আপনার একটা জায়গায় এসে থামতে পারে। ওনারা একসাথেই যাচ্ছে আর কি, কেউ আলাদা আলাদা যাচ্ছে না। তো ওনারা চা জোন্সকে খাওয়ার জন্য থামে এবং তখন বাজে রাত 2টা 2:30। চা খাওয়ার জন্য ওরা থামে এবং চা খায়, চা খাওয়ার পরে গাড়িতে রওনা দেয়। কেউ খেতে চেন না আর কি, খুব আহামরি খেতে চেন না, কারণ মানুষ মারা গেছে কি খাবে, মানে মনও তো ওরকমভাবে টানে না, আর কারোর সাথে কেউ ওরকমভাবে আহামরি কথাও বলছে না, সবাই নিজ নিজ আপনার ইবাদতে ব্যস্ত, সবাই দোয়া করছে আর কি। তো রাস্তা দিতে যাওয়ার সময় চাটা খাওয়া শেষ, খাওয়ার পর তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার পরে হঠাৎ করে পথিমধ্যে রাসেল ভাই গাড়িটা বন্ধ হয়ে গেল। আচ্ছা তো গাড়িতে সিগন্যাল দিল এবং রাস্তায় অনেকে হেল্প চাইলো এবং কন্টিনিউয়াসলি বৃষ্টি আছে ভাই, এখানে বৃষ্টি কিন্তু একবারও থামে নাই, বৃষ্টি পড়ছে, গাড়ি থেকে নামতে পারছে না। আর যে ড্রাইভার ওই গাড়ির সে যে চেক করবে এত বৃষ্টি যে বের হতে পারছে না, বের হতে ভিজে যাবে, রাইট। তো একটা সময় ডিসাইড করে না গাড়ির কি সমস্যা দেখতে হবে। আর মাইক্রোবাস, ওনাদের যে মাইক্রোবাস ওটার ইঞ্জিন তো সামনে যেতে হবে। তো গাড়ি থেকে নামে যে না আমি চেক করব। আর এর মধ্যে ওনারা ফোন দিয়ে বারবার চেষ্টা করছে যে 2টা গাড়িতে আর 2টা গাড়ি যাদের সাথে ছিল তাদের সাথে কন্ট্যাক্ট করা, তোমরা কি আমার আগে চলে গেছো না তোমরা পিছনে আছো। এটা দোয়া পড়তে করতে করতে একটা সময় খেয়াল করতে পারে নাই যে গাড়িগুলো আগে চলে গেল নাকি পিছনে রয়ে গেল। তো ফোন দিচ্ছে ওখান থেকে, কেউ ফোন রিসিভ করছে না, একটাতে ফোন যাচ্ছে না, একটাতে ফোন রিসিভ করছে না। এমন সময় তাদের গাড়িতে ড্রাইভার এসে বলল যে এ তো মনে হয় ব্যাটারি পড়ে গেছে, স্টার্ট হবে না, এখন স্টার্ট হবে না, একটা ব্যাটারি লাগবে। অথবা রাস্তা দিয়ে যাতে পথে কোনো গাড়িকে আটকায়ে ব্যাটারিতে সাপোর্ট নিতে পারে, সম্ভবই না। প্রায় ঘন্টাখানেক তারা তো এই জায়গায়, মানে তাদের অবস্থা লাশ বাস। একটু আগে একটা শব্দ তাদের কাছে বেশ মানে ডিফারেন্ট লাগছে, তার বাবার লাশ নিয়ে যাচ্ছে, কিন্তু ভয় কাজ করছে। সবচেয়ে বেশি লাশ নিয়ে যাওয়ার সাথে ভয় কাজ করছে। তার পুরুষ মানুষ এত ভয় পাবে এই জিনিসটা তারা কখনো কল্পনা করেনি, তাও তার বাবার সাথে। তো রাসেল ভাই যে আমি আগেও একবার এপিসোডে বলেছিলাম যে যতক্ষণ মানুষ আছেন ভালো আছেন, মানুষ মারা গেলেই লাশ হয়ে যাবে, তখন সম্পর্কটা ডিফারেন্ট হয়ে যায়, ভয়টাও কাজ করতে থাকে। হঠাৎ করে একটা মানুষ আসে, রাসেল এখানে ওই মানুষটা আসার পরে বলে যে আপনারা কোথায় যাবেন। সাধারণ মানুষ এমন না যে সাদা কাপড় পরা লম্বা মানুষ, এরকম কিছু না। একটা সাধারণ মানুষ বলে যে আপনারা কোথায় যাবেন, বলে যে আমরা তো যশোর যাচ্ছি। তখন ওই জায়গা থেকে তাদের বাড়ির প্রায় 20-25 কিলোমিটার দূরে। আর ওই জায়গাটা কোন জায়গাটা এখন যেরকম জিপিএস দেখে দেখতে পারেন, তখন এরকম প্রপারলি বোঝা যাচ্ছে না। তারা আছে তাদের যশোর থেকে খুব দূরেও না। ওই লোকটা এসে বলে যে লাশটারে নিয়ে যশোর যান না, আর এটার আশেপাশে কোথাও দাফন করে ফেলা। তখন ওনারা গাড়ির ভেতর থেকে বলা হয় যে আপনি কে,
যান এখান থেকে যান, সরেন, যে আপনার বা আপনি বলার কে, লাশটাকে কোথায় নিব? এর ভয় লাগতে থাকে একটা পর্যায়ে। তো পেছন থেকে একটা গাড়ি দেখে, হঠাৎ করে তো গাড়িটা দেখে যে তাদের পাশে এসে থামে এবং খুব আশ্বস্ত ফিল করে তাদের। যেই গাড়িতে সবচেয়ে বেশি পুরুষ মানুষ ঢুকেছিল, 7 জন, ওই গাড়িটা তাদের সামনে আসে। তাদের পেছনে ছিল এটা। তাদের ভাগ্যক্রমে গাড়িটা তাদের কাছে চলে আসে এবং ব্যাটারি সাপোর্ট নিয়ে গাড়িটাই স্টার্ট দেয় আর কি। তো একটা পর্যায়ে মানে ওয়াশরুমের জন্য তাদের 5 কিলোমিটার পরে থামার সময় থামতে হয়। গাড়িটা নিয়ে থামে। তো থামার ওই অবস্থায় যেরকম ছিল লাশ, সেরকম তারা সবাই নামে, গাড়ি থেকে আবার উঠে। উঠতে যেয়ে দেখে যে তাদের ওই কফিনটা থেকে ঢাকনাটা সরানো এবং তার বাবার মাথার গিঁটটা পুরাটা খোলা, ফেসটা পুরা ভিজিবল। এটা তো তাদের কাছে একদম আর নর্মাল লাগতে থাকে না। যত তাড়াতাড়ি যশোর চাও যত তাড়াতাড়ি যশোর যেতে পারো, এবং সবচেয়ে রং ডিসিশনে যশোর চলে আসা। তো তারা কি কোনোভাবে মাথাটার মধ্যে কাফনের কাপড়টা পেঁচিয়ে ঢাকনাটা লাগিয়ে যশোর দেয়। যশোরে পৌঁছানোর পর দেখে যেই জায়গায় তার বাবার কবর দেওয়ার কথা রাসেল ভাই, সেই জায়গাটা একটু লো ল্যান্ড এরিয়া। তাদের নিজস্ব বাজে পারিবারিক গড়স্থান পুরাটা পানি দিয়ে ভরে গেছে। কবর আর দেওয়া যাবে না, পুরা কবরের ভেতরে পানি পড়া। তার ফুফাতো ভাই বলতে থাকে যে আসলে এইটা বাদ দেন তারেক ভাই, আপনি আমাদের কবরস্থানে চলেন। তাদের ফুফাতো ভাইয়ের দাদার বাড়ি হচ্ছে তার বাড়ি থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে। তো চলেন। ওই মুহূর্তে সকাল 7টার দিকে তারা ওই কবরস্থানে ব্যাক করে, কবর দেওয়া শেষ হয়। ওখানে আবার নতুন করে কবর পোড়া হয়। কব করতে তারা সকাল 9টা, বৃষ্টিও তখনও পড়ছে। উপরে তখন শামিয়ানা টাঙিয়ে নিয়েছিল। কবর দেওয়া হয়, কবর দেওয়া শেষ হয়। শেষ হওয়ার পর মোনাজাত হয়। মোনাজাতের সময় একটা লোক তারেক ভাইকে নক করে, হাত ধরে বলে, কি ব্যাপার? বলেছিলাম না আপনারে যশোর যাইতে না, এই জায়গায় কবর দিতে, এই জায়গায় তো সেই নিয়ে আসলেন। এটা বলে লোকটা চলে যায়। আচ্ছা আচ্ছা। এইটা শোনার পর আসল ভাই এই কথাটা তিনি আর কাউকে কখনো বলেননি, আমাকেই বলেছেন। আমি লাস্টে এই লোকটার এই কথাটা শুনি যে বলেছিলাম তো যে যশোর জয়েন না, এখানে কবর দেন। সেই ব্যাক করে এখানে কবর দেখা হলো। তো এইটার পরবর্তী সময় আর জানার চেষ্টা করেন নাই যে আসলে কেন এই লোকটা আসছিল বা কেন এই কথাটা বলছিল। অ্যাট অ্যান এন্ড অফ ডে কবরটা রাসেল ভাই তার গ্রামের বাড়িতে ওই জায়গায় আটকে ছিল, সেই জায়গায় গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটি একটি কবরস্থান রিলেটেড ঘটনা। ঘটনাটির সময় 1980 থেকে 90 সালের মধ্যে, কিন্তু এক্স্যাক্ট আসলে কত সাল এটা কেউ বলতে পারেনি। এবার আলামিনও আমাকে এটা তথ্যটি জানাতে পারে, কিন্তু সময়টি 1980 থেকে 90-এর মধ্যে এটা নিশ্চিত। ওই গ্রামের দুজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তারা অত্যন্ত ধনী মানুষ ছিলেন এবং অনেক ভালো মানুষ ছিলেন। গ্রামের অনেক কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ তারা করতেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, অনেক কিছুতে তাদের অবদান ছিল। ব্যবসায়িক কারণে তারা অধিকাংশ সময় দেশে থাকতেন না। এক সময় তারা সিদ্ধান্ত নেন যে গ্রামে যে কবরস্থানটি রয়েছে, শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থানটি, সেটি বেশ দূর হয়ে যায়। অনেক সময় মানুষ মারা গেলে এত দূরে গিয়ে তাদেরকে দাফন করতে অনেক কষ্ট হয়। তো কাছাকাছি যদি কবরস্থান করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। তো ওনাদের বাড়ির কাছেই ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ছিল। এই মসজিদের পাশে একটি জায়গা, এটা ওনাদেরই ছিল। সেই জায়গাটা অবশ্য কোনো কাজে ব্যবহৃত হতো না। সেখানে অনেক ঝোপঝাড়, বাঁশ গাছ ছিল, কদম গাছ ছিল, এরকম অবস্থা ছিল আর কি। তো এই জায়গাটি ওনারা কবরস্থানের জন্য দান করতে চান এবং সেই অনুযায়ী পরিকল্পনাও চূড়ান্ত হয়। সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয় তখন এই দুই ভাইয়ের যিনি আম্মা ছিলেন, তিনি স্বপ্নে দেখেন, স্বপ্নে কেউ একজন এসে তাকে বলছে যে এখানে কবরস্থান করিস না, ভালো হবে না। উনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বিষয়টি সবাইকে বলেন এবং তার দুই সন্তানকেও খবরটি পৌঁছান, তখন তারা বলে স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে পরিকল্পনা নিয়েছি সেটা করব এবং এটা তো একটা ভালো কাজ, সওয়াবের কাজ, সুতরাং এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। গ্রামে অনেক দরিদ্র মানুষ ছিল, যেহেতু তারা অনেকেই ফ্রিতে বাঁশগুলো কেটে নিয়ে যায়। আর যে বড় বড় মোটা মোটা কদম গাছ হয়েছিল, এই গাছগুলি গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে রুহুল আমিন। উনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি এটি খুবই নামমাত্র মূল্যে কিনে নেন। উনিও গরিব মানুষ ছিলেন। তো চিন্তা করলেন এই গাছগুলো কাটার জন্য তো অনেকগুলো শ্রমিক লাগালে তার খুব বেশি প্রফিট হবে না।
তো এই জন্য চিন্তা করলেন যে যতগুলো শ্রমিক না হলেই না ঠিক ততগুলোই নেবেন এবং উনি অধিকাংশ কাজগুলো করবেন এরকমই পরিকল্পনা করলেন। যে রাত্রে উনি স্বপ্ন দেখেন এই স্বপ্নটি ছিল এমন কারণ এই রাত্রের পরের দিনই উনি গাছ কাটতে যাবেন। সব কিছু ঠিক ছিল। ওই রাত্রে উনি স্বপ্ন দেখেন কেউ একজন এসে বলছে, রুহুল গাছগুলো কাটিস না, তোর ভালো হবে না, গাছগুলো থাক, এভাবেই থাকুক। এই স্বপ্নের কোনো গুরুত্ব দেয় না। পরের দিন তার পরিকল্পনা অনুযায়ী গাছ কাটা শুরু করে। গাছ কাটতে থাকে। গাছ কাটার পরে সেই গাছগুলো টুকরো টুকরো করে নিজে অনেক কষ্ট করে সেই টুকরোগুলো উঠে ভ্যানে উঠিয়ে সেগুলো আবার শহরে মানে সোয়া মিলে নিয়ে যায়। সেগুলো কবরস্থান তৈরি হয়ে যায়। সব ঝোপঝাড় কাটা শেষ হয়ে যায়। এর কয়েকদিন পরেই ওই গ্রামের একজন মানুষ, তার নাম হচ্ছে কালু। এই কালু নামের একজন ব্যক্তির লাশ দাফন করা হয়। কবরস্থানের পাশেই মসজিদ ছিল। পাঞ্জাগানা নামাজ সেখানে হতো, জুম্মার নামাজ হতো। ওই মসজিদে যারা নামাজ পড়তে আসতেন, হজরের তো যেদিন লাশ দাফন করা হয় কালু মিয়ার, তার ঠিক পরের দিন হজরের আজান হওয়ার পর অনেকেই মসজিদে এসেছে। আবার নামাজ হওয়ার পরে অনেকেই বাড়িতে চলে গেছে। কিন্তু কিছু মুসল্লি উনারা সূর্য ওঠা পর্যন্ত নিজেরা নিজেদের মধ্যে গল্পগুজব করছে। সূর্য ওঠার পর যখন তারা বেরোয়েছেন তখন হঠাৎ দেখে এই কবরস্থানের ভেতরে প্রথম যে কবরটি হয়েছে কালু নামক একজন ব্যক্তির, উনার কবরের পাশে মনে হচ্ছে সাদা লম্বা করে কিছু শোয়ানো সাদা কাপড় দিয়ে ঢাক। মুসল্লিরা কৌতূহল হয়ে কবরস্থানের ভেতরে ঢুকে তারা যেটা দেখতে পান সেটা দেখার জন্য অবশ্যই তারা প্রস্তুত ছিলেন না। তারা দেখেন কালুর কবর খোঁড়া। কালুর লাশটি কবরের বাইরে রেখে দেন। তারা নিজেরা আলোচনা করছিলেন যে আচ্ছা, এটা নিশ্চয়ই কোনো শেয়াল বা অন্য কিছুতেই পড়ে থাকবে। আবার তারা লক্ষ্য করলেন শেয়াল যদি করেই থাকবে তাহলে এই কাফনে মোড়ানো লাশের শরীরে কোনো ক্ষত নাই, কাফনের গায়ে কোনো ক্ষত নাই। একদম ঠিক যেভাবে লাশ দাফন করা হয়েছিল গতকালকে ঠিক তেমনিই আছে। শেয়াল বা কোনো হিংস্র জন্তু যদি লাশ এখান থেকে টেনে ফেলে এরকম তো হওয়ার কথা না। কাপড় এক জায়গায় থাকবে, ডেড বডি এক জায়গায় থাকবে, লাশের ক্ষতকায় কত সৃষ্টি করবে, এলোমেলো থাকবে সব কিছু। কিন্তু মনে হচ্ছে খুব সুন্দরভাবে কোনো মানুষই এ কবরটি করেছে। সুন্দরভাবে বাঁশগুলো একপাশে রাখা এবং লাশটা একপাশে সুন্দর করে রেখে দেয়া। তখন কেউ কেউ বলেন মনে হয় কোনো লাশ চোর বা কাফন চোর এরা এ কাজটি করতে পারে। তো কাফন চোর যদি করে থাকে তাহলে কাফন তো নেয়নি, এটা কেন হলো? আবার লাশ চোর যদি এসে থাকে তাহলে লাশেরও তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ তেমন কোনো ক্ষত দেখা যাচ্ছে না। তাহলে কে এই কাজটি করলো? তখন তারা চিন্তা করে হয়তোবা কাজটি করার চেষ্টা করতে গেছিল, মানুষজন চলে এসেছে এজন্য মনে হয় পারেনি। যাই হোক, গ্রামের আরও কিছু লোকদেরকে ডাকা হয়। ডেকে ওই কবরেই আলোকে আবার কবরস্থ করা হয়। পরের দিন ফজরের নামাজের পর কবরস্থানের মধ্যে আবারও সেম ঘটনা দেখা যায়। কালুর লাশ কবরের বাইরে ঠিক যেমনটা গতকালকে ছিল। মুসল্লিরা চিন্তা করে যে কে এই কাজটি করছে, কেনই বা করছে। কারণ যদি চুরি করার উদ্দেশ্যে লাশ চুরি করার উদ্দেশ্যে করে থাকে তাহলে তো তারা চুরি করছে না, কাফনও চুরি করছে না, লাশের গায়ে কোনো ক্ষতও সৃষ্টি করে নাই কেউ, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যাবে। তাহলে কে এই কাজটি করছে তারা বুঝতে পারে না। আবারও ওই দিনের মতো কালুকে অবরস্থ করা হয়। তৃতীয় দিন একই ঘটনা ঘটে। এবার গ্রামের লোকজন সমবেত হয়ে আলোচনায় বসে যে এই কাজটি কে করতে পারে। ওই সময় ওই জায়গাতে রুহুল আসে। এই 2 দিন কিন্তু রুহুল আসেনি এখানে, কিন্তু তৃতীয় দিন আসে। আসার পরে রুহুল বলে যেহেতু বারবার লাশের মানে এই লাশটি কবরের বাইরে কেউ রেখে দিচ্ছে, এখানে কবর দেওয়ার দরকার নাই, অন্য জায়গায় কবর দিও। কিন্তু গ্রামের লোকজন বলে কেন আমরা অন্য জায়গায় কবর দিব? যার লাশটি এখানে দাফন করা হয়েছে কালোর, সে এখানেই থাকবে। কিছু দুষ্টু লোকের কারণে তো আমরা এভাবে একটা মানুষের লাশকে আরেক জায়গায় সরাতে পারি না। সে সিদ্ধান্তই হয়, সে সিদ্ধান্তই বহাল থাকে। কালোকে আবারও একই কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি, একদম স্বাভাবিক। চতুর্থ দিন আর কালোর লাশকে কবরের বাইরে দেখা যায়। সবাই ভাবে যে ঝামেলা মনে হয় শেষ। কয়েকদিন পরে স্থানীয় আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে সোমেত,
আসলে তার নাম হচ্ছে আব্দুস সামাদ। গ্রামের লোকজন তাকে সোমেত নামে চেনে। তো সোমেত নামে একজন ব্যক্তি, উনি মারা যান। মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়। অদ্ভুত ব্যাপার, পরের দিন একই ঘটনা ঘটে। সোমেদের লাশ কবরের বাইরে, ঠিক যেমনটি কাল ছিল। তারা চিন্তা করে আবার শুরু হয়েছে একই ঝামেলা, কে করছে এটা? খুব বিরক্ত হয়। এই খবরটি তখন বিদেশে থাকা ওই দুই প্রভাবশালী ভালো মানুষ দুই ভাইয়ের কাছে পাঠানো হয়। তখন তারা দুজন বলে যে তোমরা এখানে পাহারা বসাও, কে এই কাজটি করে তাকে ধরো। পাহারার জন্য খুব সাহসে 4 জন করে মানুষ রাখো, এদের যত খরচ লাগে আমরা দিব, কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কে এই কাজটি করছে এবং এই ঘটনাটি বন্ধ করতে হবে। সত্যিকাই সোমেত মিয়া মারা যাওয়ার পর যখন প্রথম দিন একই ঘটনা ঘটে, তাকেও ওই কবরে সমাহিত করা হয়। দ্বিতীয় দিন থেকে 4 জন সাহসী মানুষকে পাহারায় বসানো হয়। অদ্ভুত ব্যাপার, দ্বিতীয় দিন ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব এসেছে, তিনি দেখেন এই 4 জন ব্যক্তি কবরস্থানের মধ্যে বেহরে ঘুমাচ্ছে। তিনি আজান দিয়ে তাদেরকে ডাকাডাকি করার চেষ্টা করেন, কিন্তু কারোরই ঘুম ভাঙছে না। ততক্ষণে আরও কয়েকজন মুসল্লি চলে আসে। তারাও তাদেরকে খুব ডাকাডাকি করে, তাদেরও ঘুম ভাঙছে না। ডাকাডাকির একটা পর্যায়ে তারা লক্ষ্য করেন যে সোমেদের লাশও কবরের বাইরে। অনেক কষ্ট করে এই 4 জন পাহারাদারের ঘুম ভাঙানো হয়। ঘুম ভাঙার পরে পাহারাদারদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা কি পাহারা দিলা? এই যে আজও তো লাশ বাইরে চলে আসছে, কেউ বাইরে রেখে গেছে? তখন ওই 4 জন ব্যক্তি বলছেন যে আমরা ঠিকঠাক মতোই পাহারা দিচ্ছিলাম। গভীর রাতে হঠাৎ এমন একটি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আমাদের নাকে আসে। তখন আমাদের প্রচণ্ড ঘুম পায়। এরপরে আমাদের আর কিছু মনে নাই। গ্রামবাসী তাদের এই বক্তব্যে আসলে সন্তুষ্ট হয় না, খুব বিরক্ত হয়। ওই দিনই ওই 4 জনকে চেঞ্জ করে পরের দিন নতুন 4 জনকে রাখা হয়। কিন্তু তৃতীয় দিনও একই ঘটনা ঘটে। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব এসে দেখে 3-4 জন ঘুমাচ্ছে, এবং এমন ঘুম যে তাদেরকে ঘুম ভাঙানো যায় না। পর আরও লোকজন আসে, তাদেরকে ঘুম ভাঙানো হয়। তারাও একই রকম ব্যাখ্যা দেয় যে রাতে একটা অদ্ভুত সুন্দর সুঘ্রাণে তারা সকলে একসাথে ঘুমিয়ে পড়েছে। এরপরে তাদের আর কিছু মনে নাই। তৃতীয় দিন আবারও সেই রুহুল আসে। আসার পরে বলে, যেহেতু সোমেত মিয়ার সাথেও একই ঘটনা ঘটেছে, এনার লাশটা অন্য জায়গায় কবর দেয়, এখানে কবর দেওয়ার দরকার নেই। কিন্তু গ্রামবাসী তাতে রাজি হয় না। গ্রামবাসী উল্টো রুহুলকে তিরস্কার করে, এবং তৃতীয়বারের মতো ঠিক কালো মিয়ার মতো সোমেত মিয়ার লাশও কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিক। টানা বেশ কয়েকদিন হয়ে যায়, কোনো ঘটনা ঘটে না। এভাবে প্রায় 1 মাস 1.5 মাস কেটে যায়। কারণ এ সময়ের মধ্যে আসলে ওই গ্রামে কেউ মারাও যায় নাই, নতুন করে কোনো কবরও হয়নি। লোকজন এই বিষয়টি একদম ভুলতেই বসেছিল। ওদিকে যেই রুহুল, যিনি ওই কদম গাছগুলি কেটেছিলেন, উনি শুরুতে অবিবাহিত ছিলেন। যখন কবরস্থানটা তৈরি করা হয় তখন অবিবাহিত ছিলেন। এই 1-1.5 মাসের মধ্যে, বিশেষ করে এই সোমেত মিয়া যখন মারা যায়, তার লাশের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পরে 1-1.5 মাস যেহেতু হয়ে গেছে, এই 1-1.5 মাসের মধ্যে উনি বিয়ে করেন। একদিন রাতে ওনার স্ত্রী খেয়াল করেন যে রুহুল বিছানায় নেই। রাতের বেলা সাধারণত গ্রামের বাড়িতে যে সমস্ত ঘরবাড়িতে ইলেকট্রিসিটি নেই, একটি হারিকেন জ্বালানো থাকে। হারিকেনের আলোটি অনেক অল্প করে থাকে। ঠিক আমরা যেমন ঘরের মধ্যে ডিম লাইট জ্বালানো থাকি, ঠিক ডিম লাইটের কাজ করে সেই হারিকেনটি। হারিকেনের খুবই আবসা আলোয় রুহুলের স্ত্রী লক্ষ্য করেন যে রুহুল ঘরে নেই। তিনি চিন্তা করেন যে ঘরে নেই, গরমের সময় ফ্লোরে ঘুমিয়েছে কিনা। ফ্লোরের দিকে তাকে যতটুকু বুঝতে পারেন আফসাল দে যে রুহুল ঘরে নেই। উনি হারিকেনের আলো জ্বালিয়ে দেন, মানে বাড়িয়ে দেন। বাড়ানোর পরে অদ্ভুত ব্যাপার উনি লক্ষ্য করেন, ঘরের দরজা বন্ধ, কিন্তু ঘরের কোথাও রুহুল নেই। তার স্ত্রী ঘরের দরজা খুলে জোরে চিৎকার করে ওঠেন। দেখেন যে তার স্বামী মানে রুহুল ঘরের বারান্দার ওপরে অচেতন অবস্থায় পড়ে আছে, সারা গায়ে ধুলো কাদা মাটি এগুলো মাখানো। তিনি যখন বারবার চিৎকার করছিলেন, এর মধ্যে রুহুলের জ্ঞান ফেরে। রুহুল তাকে বলে, এই চিৎকার করো না, থামো থামো। এই বলে স্ত্রীর মুখ চেপে ধরে, শব্দ করো না। তখন স্ত্রী বলে, তুমি বাইরে আসলা কিভাবে? ঘরের দরজা বন্ধ। বলে যে সব বলছি,
আগে আমি গোসল করে আসি, তোমাকে সব ভুলে বলছি। রুহুল গোসল করে আসে। গোসল করে আসার পর তার স্ত্রী তার শরীরে সরিষার তেল মাখতে শুরু করে। মাখতে মাখতে হঠাৎ তার স্ত্রী রুহের পিঠের দিকে খেয়াল করে দেখে রুহুলের পিঠে 3টে মোটা মোটা দাগ। 2টো দাগ বেশ পুরনো মনে হচ্ছে এবং একটি দাগ মনে হচ্ছে মাত্র হয়েছে। এ দাগগুলো এমন ছিল যে লোহার শেক পরিয়ে যদি গায়ের ছ্যাঁকা দেয়া হয় ঠিক তেমন দাগ হয়ে যায়, ঠিক তেমন দাগ। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, তোমার শরীরে 3টি দাগ কোথা থেকে আসলো? তখন রুহুল এই দাগের বিষয়ে কিছু বলতে পারে না, কারণ রুহু জানতই না তার পিঠে দাগ আছে। তখন তার স্ত্রী বলে যে তুমি বলো কেন এই দাগ হলো, এবং এই যে ঘটনাটি ঘটল দরজা বন্ধ থাকার পরেও তুমি কিভাবে ঘরের বাইরে গেলে? তখন রুহুল কিছু বিষয় বলে। রুহুল বলে যে এই যে কালু এবং সমেত যাদের লাশ 3বার কবরের বাইরে রাখা হয়েছে, তুমি কি জানো এই কাজটি কে করে? স্ত্রী বলে না, জানি না। বলে এই কাজটি আমিই করি, এবং আজকে রাতেও এই গ্রামের একজন মহিলা মারা গিয়েছিল। রাত্রেই তাকে দাফন করা হয় এবং তার লাশটিও আমি মাত্র কবরের বাইরে বের করে রেখে এসেছি। তার স্ত্রী বলে যে তুমি কেন এই কাজটি করছো, এমন জঘন্য কাজ কেন করছো? তখন রুহুল বলে যে আমি তো আসলে করি না, আমাকে দিয়ে করানো হয়। গভীর রাতে হঠাৎ আমি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ পাই। এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে কেউ আমাকে বলে, রুহুল কাজের সময় হয়েছে, চলো। তখন আমার শরীরের ওপরও কোনো নিয়ন্ত্রণ থাকে না, মনে হচ্ছে কেউ আমাকে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি কিছু বুঝতে পারি না। মনে হয় আমি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় আছি, কিছু বুঝতে পারি না। আমি হাঁটতে হাঁটতে সে কবরস্থানের কাছে চলে যাই। তখন কেউ বলে, রুহুল কবর খোঁড়া শুরু করো। আমি কবর খুলি। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল লাশটি সুন্দর করে উঁচু করে কবরের বাইরে রেখে দিয়ে চলে যাও। আমি কবরের বাইরে লাশটি রেখে চলে যাই, কিন্তু চলে যাওয়ার সময় তারপরে আমি সব কিছু ভুলে যাই। তারপর আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার ঘরের মেঝেতে পড়ে আছি, অথবা ঘরের বারান্দায় পড়ে আছি, অথবা পলপারে পড়ে আছি। প্রতিবারই একই রকমের ঘটনা ঘটেছে, কিন্তু এটি আমি ইচ্ছা করে করি না। প্রিয় লিসেরাস, পরের দিন সকালবেলা সত্যিই শোনা যায় যে ওই কবরস্থানে 3য়বারের মতো যে মহিলার কবর হয়েছিল সেই রাত্রে সকালবেলা দেখা গেল যে তার লাশটি কবর থেকে বাইরে বের করে রাখা। এটা কে করছে গ্রামবাসী তখনও জানে না। এদিকে তার স্ত্রী রুহুলকে বলে যে এভাবে চলতে পারে না, এর একটা সমাধান দরকার, কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না। গ্রামের যদি লোকজন জানে যে রুহুল এই কাজটি করে তাহলে কি অবস্থা হবে? গ্রামবাসী ক্ষেপে যাবে। তখন রুহুলের স্ত্রী রুহুলকে তার মায়ের কাছে নিয়ে যায়, মানে রুহুলের স্ত্রীর মা মানে রুহুলের শাশুড়ির কাছে নিয়ে যায়। শাশুড়ির কাছে বিষয়টি বলে। শাশুড়ি একজন খুব ভালো হুজুরের সাথে পরিচয় ছিল, তিনি সে হুজুরের কাছে নিয়ে যান। তখন হুজুর বলে, আসলে রুহুল যেই গাছটি কেটেছিল কদম গাছ, এই কদম গাছে খুব শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করত। তারা তাকে স্বপ্নে দেখিয়েছিল, কিন্তু তারপরও রুহুল সে গাছটি কাটে, এবং ওই জিনেরা বলেছে রুহুল ঠিক যেভাবে গাছগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে গেছে আমার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, রুহুলের জীবনকেও আমি এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জন্যই রুহুলকে দিয়েই এই লাশগুলি কবর থেকে উঠিয়ে রাখছে। এটা রুহুলের শাস্তি, আর যাতে মানুষ ভয় পেয়ে কবরস্থান আর ব্যবহার না করে, এই জন্য এই কাজগুলো করানো হচ্ছে। এখন সমাধান কি? তখন হুজুর বলে যে আমি একটু তেল পড়া ঝাড়ফুঁক এবং আমি একটি তাবিজ হাতে বেঁধে দিলাম। যতদিন হাতে তাবিজ থাকবে ততদিন ওর কোনো সমস্যা হবে না, কিন্তু খেয়াল রেখো এই তাবিজ যেন না পড়ে যায়। তাবিজ পড়ে গেলে তখন কিন্তু আবার রুহুলকে দিয়ে কাজ করানো শুরু হবে। রুহুল চলে যায় সেখান থেকে। মজার বিষয় হচ্ছে ওই কবরস্থানে আরও কবর হয়েছে। এক বছর বা প্রায় 1.5 বছরের মধ্যে বেশ কিছু কবর হয়েছে, কিন্তু ওই কবরগুলোর সাথে আর সেই ঘটনা ঘটেনি। কবরগুলো স্বাভাবিক ছিল। গ্রামবাসী ভুলেই গিয়েছে যে এখানে আর কোনো পাহারা বসাতে হবে বা এই টাইপের ঘটনা ঘটেছিল, তাদের আর মনে নেই। তারা ভেবেছে এসব কিছু স্বাভাবিক হয়ে গেছে। এক রাতে গ্রামবাসীর কাছে খবর আসে যে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার যিনি মুহতামিম বা প্রধান শিক্ষক, নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান, যাকে সবাই স্থানীয়ভাবে সেলিম হুজুর নামেই জানে। তিনি সেলিম হুজুর নামে পরিচিত। অত্যন্ত বুজুর্গ একজন মানুষ ছিলেন এই সেলিম হুজুর। সেলিম হুজুরের জানাজাতেও রুহুল আমিন শরীক হন। সেলিম হুজুরকেও একই কবরস্থানে দাফন করা হয়। দাফন করে রুহুল বাড়িতে চলে আসে। বাড়িতে এসে স্ত্রীর সাথে বসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে।
গভীর রাতে হঠাৎ তার স্ত্রী এবং রুহুল একই সাথে সেই অদ্ভুত সুন্দর সুঘ্রাণ তারা উপলব্ধি করে। তখন রুহুল বলে যে এই যে দেখেছ, এই শুনেছ যে সেই সুঘ্রাণ কিন্তু পাচ্ছি, আমাকে আবার কাজে যেতে হবে, আমাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না। তার স্ত্রী তখন খেয়াল করে রুহুলের হাতে সেই তাবিজটি আর নেই, হয়তোবা কোনো কারণে তাবিজটি খুলে গেছে। তার স্ত্রী স্পষ্টভাবে বুঝতে পারে যে সে তার নিজের ওপরও কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তার স্ত্রীও যে তার রুহুলকে বাধা দেবে সে ক্ষমতা তার নেই। রুহুলের স্ত্রীও অর্ধ জাগ্রত অর্ধ ঘুমে এমন অবস্থায় চলে যায়। সে খালি কিছুটা দেখতে পাচ্ছে যে রুহুল চলে যাচ্ছে ঘরের বাইরে। ওদিকে রুহুলেরও একই অবস্থা, কারো শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই। কেউ রুহুলকে বলছে, রুহুল চলো, কাজ শুরু করতে হবে। রুহুল চলে যায়। রুহুল কবরের কাছে যায়। কেউ বলে রুহুল কবর করা শুরু করো। রুহুল কবর করা শুরু করে। কবর করা শেষে কেউ বলে রুহুল লাশটি উপরে ওঠাও। রুহুল যখনই লাশটি উপরে ওঠায়, হঠাৎ ওই লাশটি তার একটি হাত দিয়ে রুহুলের হাতকে চেপে ধরে। এমনভাবে চেপে ধরে মনে হচ্ছে যে রুহুলের হাড়গুড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরে রুহুল আর কিছু মরেনি। পরের দিন ফজরের সালাতের পর মসজিদের মুসল্লিরা দেখে যে সেলিম হুজুরের কবর যেটা রাত্রে হয়েছিল, এই কবরের কবরটি খোঁড়া। মনে হচ্ছে কবরের এক পাশে একটা মাথা দেখা যাচ্ছে এবং দুইটা হাত দুই দিকে ছড়িয়ে আছে। লোকজন তাড়াতাড়ি কাছে যায় কবরের কাছে, গিয়ে দেখে যে রুহুল কবরের মধ্যে একরকম দাঁড়ানো অবস্থায় আছে, কিন্তু দাঁড়ানো অবস্থায়ও কবরের এক পাশে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। মাথাটা বাইরে এবং দুইটা হাত দুই পাশে দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, এবং কবরের ভেতরে সেলিম হুজুরের লাশ খুব সুন্দর করেই রাখা আছে, ঠিক যেমন আগের মতো আগের রাতে যেভাবে রাখা হয়েছিল। রুহুলকে সেখান থেকে বের করা হয়, তার জ্ঞান ফেরানো হয়। গ্রামবাসী রুহুলের উপর প্রচণ্ড ক্ষিপ্ত। সবাই বলে, রুহুল তুমি এরকম একটা কাজ করতে পারলা, তুমি এই কাজগুলো করতা? তখন রুহুল স্বীকার করে যে হ্যাঁ, আমি এই কাজগুলো করতাম, কিন্তু আমি করতাম না, কেউ আমাকে দিয়ে করাতো, আমি ইচ্ছা করে করি নাই। তখন গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলে, তুমি নিশ্চয়ই তান্ত্রিক কবিরাজের কাছ থেকে টাকা খেয়ে কাফনের কাপড়ের কোনো অংশ কেটে নিয়ে যাইতা, বা কুফরি কালাম করার জন্য তাদেরকে সহযোগিতা করতা, অথবা যারা লাশ চোর আছে, যারা মেডিকেল স্টুডেন্ট আছে, তাদের কাছে লাশ বিক্রি করার জন্য তুমি দেন দরবার করতা, বা তুমি এই কাজটি করতা, কিন্তু মানে সফল হতা না। রুহুল সব কথা অস্বীকার করে। সে বারবার বোঝানোর চেষ্টা করে, কিছু কিছু লোক তো রুহুলকে মারার জন্য লাঠি নিয়ে চলে আসে, মেরেই ফেলবে, রকে পিটিয়েই মেরে ফেলবে। ওদিকে রুহুলের স্ত্রী খবর পেয়ে সে চলে আসে। সেখানে এসে সবাইকে বিষয়টি খুলে বলে, এবং সাক্ষী হিসাবে যে হুজুরের কাছ থেকে তাবিজ এবং তেল পড়া পানি পড়া নিয়ে এসেছিল তাকেও তার রেফারেন্স দেয়া হয়, তার সাথেও যোগাযোগ করে। ঘটনার যখন সত্যতা পাওয়া যায়, গ্রামবাসী বিশ্বাস করে, এবং তখন গ্রামবাসী সেই দুই প্রভাবশালী ভাইকে সব বিষয় জানায়। সকলের সাথে পরামর্শ করে ওই দুই প্রভাবশালী ভাই একমত হন যে এখানে আর কোনো কবর দেয়া যাবে না, সেলিম হুজুরের লাশই এখানকার শেষ লাশ হবে। সত্যি তাই, ওই কবরস্থান এখন পরিত্যক্ত। সেলিম হুজুরের লাশই সেখানকার শেষ লাশ। এরপরে আর কোনো কবর এখন পর্যন্ত সেখানে দেয়া হয়নি। সেই মসজিদেও এখনও আছে সেই পরিত্যক্ত কবরস্থান এখানে আছে। কিন্তু যেহেতু দুই ভাই নিয়ত করেছিলেন যে একটি কবরস্থান দেবেন, এই কারণে শালনগর যে কেন্দ্রীয় যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের পাশেই আরও জায়গা কিনে কবরস্থানটিকে সম্প্রসারণ করা হয়, যা এখনও রয়েছে। রুহুল বছরখানেক আগে মারা গেছে, তার স্ত্রী এখনও জীবিত আছে। আর যেই দুই ভাইয়ের কথা বললাম, সঙ্গত কারণে তাদের নাম বলছি না, যদিও আলামিন আমাকে তাদের নাম বলেছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছেন, আরেক ভাই এখনও বিদেশে আছেন। কিন্তু এই দুই ভাইয়ের যিনি প্রথম স্বপ্নে দেখেছিলেন, তিনি এখনও জীবিত আছেন। কেউ যদি ঘটনার সত্যতা যাচাই করতে চান, তাহলে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে গিয়ে এই পরিত্যক্ত কবরস্থান সম্পর্কে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে তথ্য দেবে এবং দেখিয়েও দেবে। এই মসজিদের দীর্ঘদিন মুয়াজ্জিন ছিলেন রব মৃধা নামে একজন ব্যক্তি, যিনি আলামিনের নানা হন। আলামিনের নানার সাথেও অদ্ভুত একটি ঘটনা রয়েছে, যেটি এই সেলিম হুজুরকে কেন্দ্র করে। ঘটনাটি আমরা পরে আপনাদেরকে শোনাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া, যে দিনটা ছিল আসলে শুক্রবার। প্রতিদিনকের মতো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে চলে যাইতাম, আর আসতাম হয়তো দুপুরবেলা আইসা খাওয়া দাওয়া করে আবার ঘুমায় পড়তাম।
তো শুক্রবার সকালবেলা আমি যখন সকালে ঘুম থেকে উঠে দোকানে যাই তো দেখি 11টার দিকে দেখে দোকানে অনেক লোক আসছে, হয়তো তারা গাড়ি করে আসছিল। তো যাই হোক, তাদের আমি চা দিলাম, বিস্কুট দিলাম, তারা খেয়ে আমাদের বাড়িতে চলে গেল। তখনও জানতাম না আসলে লোকগুলো কারা। পরে আমার বাড়ি থেকে ফোন আসলো যে তুই বাড়ি চলে আয়, তোরে আজকে দেখতে আসছে। তো যাই হোক, মেয়ে আগে আমার আব্বু দেখছিল, দেখার পরে তার পছন্দ হয়েছিল, কিন্তু আমি এই ঘটনাটা শিওর জানতাম না। তো আমি দোকান বন্ধ করে বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে তাদের গোসল টোসল করে তাদের সামনে যখন বসলাম, তারা দেখে পছন্দ করে দিন ফেলায় যে আজকের এই বিয়ে হবে। এমন পর্যায়ে বিয়ের দিন ওই দিনকেই বিয়ে ছিল। তো যাই হোক, গায়ে হলুদ দিল সন্ধ্যার দিকে গায়ে হলুদ দেওয়ার পরে সবাই আসতে আসতে অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, বাসা থেকে 11টার দিকে আমরা বের হলাম বিয়ের জন্য। তো বিয়ের জন্য 11টার দিকে, রাত 11টার দিকে বাসা থেকে বের হয়েছি বিয়ের জন্য। তো ওখানে যাইয়া পৌঁছাইতে আমাদের 6:30 বেজেই গেছে। তো যাই হোক, আমার সাথে আমার 2টা দুলাভাই ছিল, আরও অনেক আত্মীয় স্বজন ছিল। তো আমার দুলাভাই বলতেছে, কি তুই কি মেয়ে দেখছিস? আমি বললাম যে না, আমি মেয়ে তো দেখি নাই। তো দুলাভাই আমারে বলল, চল মেয়ে দেখে আসি। তো এক পর্যায়ে ওখান থেকে উঠে আমরা যাই, মেয়ে দেখতে গেলাম। তো মেয়ে দেখে দেখতে যে অবাক হয়ে গেলাম যে আসলে এটা কি পছন্দ করছে আমার আব্বু, বা এসে আত্মীয় স্বজন এসে কি দেখে গেছে। তো যাই হোক, মেয়ে তো একটু পছন্দ হয়নি। তো ওই সময় আমি আমার দুলাভাইরে বললাম, দুলাভাই আমি এই বিয়ে করব না, আমি বাড়ি চলে যাব। তো এই অনেক ঝোলাঝুলি করার পরে আমার দুলাভাই এক পর্যায়ে বলে বসলো, কি দেখ, তোর আব্বু তো এই মেয়েটা পছন্দ করে গেছে, তো তুই যদি এটা বিয়ে না করিস তা এখানে অনেক লোকজন আছে, হয়তোবা অনেক অসুবিধা হইতে পারে। তো আমি আর কোনো উপায় না দেখে বিয়ে করে বাসায় চলে আসলাম। তো বিয়ে শেষ হলো রাত 3টার দিকে, আর বাসায় আসতে আসতে 4:30 এরকম বেজেই গেল। তো 4:30টার সময় যখন আমি গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে আমি বাসায় আসলাম, ব্যাংকটা খুললাম, পাঞ্জাবিটা খোলার পরে লুঙ্গি পরে আমি রীতিমতো দোকানে চলে গেলাম যে বাড়িতে ভালো লাগতেছে না। এসে অনেক কিছু ভেবে বাড়ি থেকে আমি দোকানে চলে গেলাম। তো দোকান থেকে আসলাম, দোকানে যখন গেছি, তারপরে 11টার দিকে দুলাভাই গেল। দুলাভাইরা যায় বসলো, চা খাওয়াইলো, আমি চা খাইলাম, তারপর একটা সিগারেট খাইলাম। সিগারেট খাওয়ার এক পর্যায়ে আমার দুলাভাই বলতেছে, কি চল এখন বাসায় যাব, তোর ভাই ছোটটা আসতেছে, তো ছোটটা আসলে তুই বাসায় চলে যাস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও আগে আসুক। তো ছোট ভাই যখন আসলো, আমি 2টার দিকে দোকান থেকে বাসার উদ্দেশ্যে বের হলাম। তো বাসায় যেয়ে এক পর্যায়ে বাসায় পৌঁছায় গোসল করে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমালাম। ঘুমানোর পরে বিকাল 4টা অথবা 5টার দিকে আমার দুলাভাই করে নিয়ে আমি আবার বাজারের দিকে গেলাম। বাজারের দিকে আইসা দুজনে বসে গল্প করতেছি বা চা খাইতেছি। অনেক কিছু খাওয়া শেষ করে রাত যখন 9টা বাজে, তখনই বাসার দিকে দুলাভাই বলল, চল এখন বাড়িতে যাই। তো আমি 9টার দিকে দুলাভাইয়ের সাথে বাড়িতে আসলাম। বাড়িতে আসতে আসতে 9:40 অথবা 45 এরকম বেজেই গেছে। তো যাওয়ার পরে বাড়িতে তো একটু ভালো লাগতেছিল না। তো আমি দুলাভাইয়ের সাথে আমাদের পুকুর পাড়ে যেয়ে বসে রইছি। তো পুকুর বাড়ি দুলাভাই আমি গল্প করতে করতে প্রায় 10 সাড়ে 10টা বাজে। ওর সময় বলতেছে, চল তোর আব্বু বাড়ি আইছে, চল যাই খাওয়া দাওয়া করে নি। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমি যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে আমার টোটালি ভালো লাগতেছিল না। তো হঠাৎ রাতে 11:05 অথবা 10 এরকম টাইমে আমি ভাবলাম যে আসলে বাড়িতে তো ভালো লাগতেছে না, দেখি বাজারের দিকে যাই। তো দোকানের চাবি অলরেডি আমার কাছে একটা থাকেই, আর আব্বুর কাছে একটা থাকে। তো আমি বাসা থেকে বের হয়ে রাত 11:20 বাজে, তখন আমি ঘড়িটা দেখছিলাম 20-এর দিকে আমি আস্তে আস্তে বাজারের দিকে গেলাম। তো বাজারের দিকে যাওয়ার পথে আমার কোনো অসুবিধা হয়নি, আর আমাদের ওই রাস্তাটা ছিল অনেক ভয়ঙ্কর। তো টুকটাক অনেক কিছুই ঘটছে সবার সাথে, তো এর আগে আমি কখনো ওটা অনুভব করি নাই। তো যাওয়ার সময় কোনো অসুবিধা হয় নাই। তো রাত আমি টিভি যায় দোকান শাটারটা খুলে টিভি দেখতে দেখতে এক পর্যায়ে রাত 2টা বেজে গেছে। তো 2টা বাজার সময় সিকিউরিটি গার্ড আমার এসে বলতেছে, কিরে তোর এত রাত পর্যন্ত তো বাজারে কেন, তো বাড়ি যাবি না? আর আজকে না তোদের বাড়ি এরকম অনুষ্ঠান হচ্ছে? এসে অনেক কিছু বলল। তো আমি মোবাইলটা বের করে দেখি, তখন রাত বাজে 2টা। বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আমি যাইতেছি, আপনি থাকেন। পরে আমি শাটারতলায় ভাইয়া আস্তে আস্তে বাড়ির দিকে মুভ করলাম। তো বাড়ির দিকে আসার এক পর্যায়ে আমাদের ওখানে একটা তালসারি নামে একটা জায়গা আছে। ওই জায়গাটা ছিল অনেক ভয়ঙ্কর, বা ওই জায়গাটায় সবাই প্রচুর পরিমাণে রাত ভারী রাত্রে কেউ যদি যাইতো তো অধিকাংশ সময় ভয় পাইতো।
তো যাই হোক না কেন, তাই যতই সাহসী হোক বা যাই হোক না কেন, তো ওই সময় আমার সাইডে মানে 4টা বিড়াল, সামনে একটা পিছনে একটা, দুই সাইডে 2টা বিড়াল আমার পিছন পিছন মানে সাথে সাথে হাঁটতেছে। আমিও হাঁটতেছে, এরাও হাঁটতেছে, আমি দাঁড়াইলে এরাও দাঁড়াইতেছে। তো এরকম যখন হচ্ছে তখন আমি ততটা ভয় পাইনি, বা আবার আমি চিন্তা করলাম যে আমি সামনের দিকে যাই, এগুলো বিড়াল তো আর কিছুই তো না। তো সামনের দিকে যাওয়ার সময় আমাদের সামনে যে একটা তাল গাছ আছে, ওই তাল গাছটাই আমাদের তো লম্বা একটা তাল গাছ, ওখানে যখন গেলাম ওই জায়গায় একটা কাল্প ছিল আর 2 সাইডে ধান ক্ষেত। তো আমি চিন্তা করলাম এই বিড়াল করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো আমি একটা যখন লাথি মেরে নিচে ফালাই দিছি ধান ক্ষেতের ভিতরে, তো বাদবাকি 3টাই চলে গেছে ওখান থেকে। তারপর আমি আবার হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মনে করেন সামনে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি একটা মনে করেন বাঘের মতো একটা কিছু ধান ক্ষেত থেকে বের হয়ে লাফ দিয়ে রাস্তার পারে আসলো। মানে আবার লাফ দিয়ে ধান খেতে পড়লো, আবার এই পাশ লাফ দিয়ে ধান খেতে মানে রাস্তার পরে আসতেছে, আবার এই পাশে লাফ দিয়ে ওই পাশে যাচ্ছে। তখন যাওয়ার এক পর্যায়ে আমার গাটা একটু হালকা কেঁপে উঠলো যে আসলে এটা কি হচ্ছে। তখন আমি ভাবতেছি যে এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকাও ঠিক হবে না, আর এটা ভাবাও ঠিক হবে না। আমি আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যাওয়ার সামনের দিকে যাওয়ার সময় মানে সামনে যতই এগুচ্ছি ততই মনে একটু ভয় করতেছে। তো সামনে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের মানে রাস্তার সাইডে এক সাইডে জঙ্গল, এক সাইডে একটা কোল বাগান। তো কোল বাগানটা অনেক লম্বা আর এই সাইডে জঙ্গল। তো জঙ্গলের সাইডে কবর বা মানে অনেক কিছুই, আগে শ্মশান ছিল তারপরে কবরস্থান হয়েছে। তো ওখানে যখন আমি যাইতেছি মানে কুলক্ষেতের কানি যখন আমি ক্রস করব, তখনই দেখি যে 22-23 হাত মতো একটা লম্বা লোক। তো লোকটার মাথাটা ছিল তার দেহ থেকে আলাদা, আর রক্ত তার পুরা শরীর বয়ে নিচে পড়তেছে। তো লোকটা মানে কুলক্ষেতের ওই মাথা থেকে এক পা রাস্তার পারে দিল। রাস্তার পারে দেওয়ার দিলে দেখে পুরা রাস্তায় রক্তে ভিজে গেছে। আর পরের পা দিয়ে যখন ওই পাশে পার হয়ে গেল, তখন আমি আর মানে কিছুই বলতে পারি না। কিছু না বলতে পারার কারণে যে রাত যখন 4:30 বাজে মানে ফজরের আজান দেওয়ার কিছুক্ষণ আগে আমার আব্বু আমারে ফোন দিছে যে তুই কই। মানে যখন আমারে ঘরে দেখে নাই বা এসে অনেক মানে ফোন দেওয়ার পরে আমি আব্বুর সাথে একটু মিথ্যা কথা বললাম যে আমি আসলে টয়লেটে আইছি। এই বললে আমি ওই সময় আমি যখন বুঝতে পারলাম যে আমি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক, তাড়াতাড়ি আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি কাউরে কিছু বললাম না, ওই অবস্থায় ঘুমায় পড়লাম। ঘুমায় পড়ার পরে সকাল যখন 11টা বাজে তখনই আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠার পরে গোসল করে খাইতে যাব, তখনই মানে আমার পুরা শরীর তো প্রচুর পরিমাণ ব্যথা, আমি হাঁটতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো আমি আর না খাইতে যেয়ে আমি আমার দাদার কাছে গেলাম। দাদার কাছে যেয়ে একটু ঝাড়বুক করে আসলাম। আসার পরে দেখি ব্যথাটা হালকা একটু কমছে। তো এভাবে আমি আর ওই দিনকে দোকানে গেলাম না বা সারাদিন বাড়িতেই ছিলাম। তারপরে সন্ধ্যার সময় যখন আমি সন্ধ্যার পরে মাগরিবের আজানের কিছুক্ষণ পরে আমি টয়লেটে যাওয়ার জন্য বা বের হলাম। তো টয়লেটে যখন গেছি, যাওয়ার পরে টয়লেট থেকে বের হয়ে দেখি আমার পা দিয়ে খালি রক্তই বের হচ্ছে, কোনো কাটার চিহ্ন না। মানে কোনো জায়গায় কেটে গেলে যেরকম রক্ত বের হয় ওরকমই বের হচ্ছে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো কাটার কোনো পাওয়া যাচ্ছে না। তো আমি ওটা আমার দাদি দেখলো। দাদি দেখার পরে আমার দাদি বলতেছে কি ব্যাপার, তোর রক্ত বেরোচ্ছে কেন? আমি বলছি সেটা তো জানি না, কোনো জায়গায় কোনো কাইটেও যায় নাই বা মানে কোনো আঘাতও লাগে নাই, এমনি রক্ত বের হচ্ছে। তো তখন দাদি বলতেছে তুই একা একা বাইরে আছিস কেন? তো আমি দাদুর সাথে পুরো ঘটনাটা শেয়ার করলাম। তো দাদি আমারে অনেক ধমক দিল যে তুই এরকম গায়ে হলুদ হয়েছে, বিয়ে হয়েছে, সেদিনকে তুই বাইরে গেছিস কারো না নিয়ে, আর রাত্রে যদি মানে অন্যরকম কিছু হইতো তখন কি করতি? তো আমি আর কিছু বললাম না, দাদিরও বলতে নিষেধ করলাম। তো এভাবে তার পরের দিনকে আমি একটা কবিরাজের কাছে গেলে একটা মা দলে দিল, তারপর থেকে স্বাভাবিক ছিল। এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের কাছে ওই ঘটনাটি ভালো লেগেছে। লিসেনার, আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি একটি হসপিটাল কেন্দ্রিক ঘটনা। আপনারা অনেকেই হসপিটালের ঘটনা শুনতে চান। আমি আশা করব আজকের ঘটনাটি তাদের অনেক অনেক ভালো লাগবে। ঘটনাটির সময়কাল 1991 সাল। ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন উনার নাম হচ্ছে রোমানা রেজা। উনার বাড়ি উড়ান ঢাকার ওয়ারিতে। 1991 সালে উনি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে পড়তেন। উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। উনার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, এবং অসুস্থ হওয়ার পর বর্তমানে ঢাকার খুবই বিখ্যাত একটি বেসরকারি হসপিটাল, সঙ্গত কারণের নাম বলছি না, তো সেই হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। এই হসপিটালটি তখন ছিল 3 তলা বিশিষ্ট, এবং সেটা ছিল ইউ আকৃতির। আপনারা অনেকেই হয়তো বা বুঝেও থাকতে পারেন, কিন্তু তারপরও আমি নামটি বলবো না। এই হসপিটালটি
নিচতলাটায় বারান্দা ছিল, উপরের দুতলায় কোনো বারান্দা ছিল না। নিচতলার বারান্দাটা কোনো রেলিং ছিল না, খোলা ছিল, মানে সেটা চারদিক থেকে খোলা এবং একটা পাশে সুন্দর মানে বাগান আছে। তো যখন ওনার আম্মাকে নিচতলাতে একটি কেবিন দেয়া হয়, ওনারা ওই রুমে ঢোকার পর একটা বিষয় খেয়াল করেন, ওই রুমে দরজার ওপরে, এটা কিন্তু ভেতর দিকে, রুমের ভেতর দিকে দরজার উপরে আয়াতুল কুরসি বা এরকম আরবিতে কিছু লেখা, মানে দরজার উপরে লাগানো আছে। এটা হসপিটাল কর্তৃপক্ষ লাগাতে পারে, অথবা কোনো রোগী সেখানে এসেছে তারাও সেটা লাগিয়ে যেতে পারে, একটা যে কোনো কিছু হতে পারে। তো উনি যেহেতু খুব সাহসী মানুষ ছিলেন, আর উনি রাত রাত জেগে স্টাডি করতে পছন্দ করতেন এবং খুব এনার্জেটিক ছিলেন, এই কারণে দেখা যেত তার কাছের কোনো আত্মীয় স্বজন যদি হসপিটালে রাতে থাকতে হতো, রাত জাগতে হতো, তারই ডাক পড়ত। যেহেতু তার নিজের আম্মা, এই জন্য উনি শুরু থেকেই রাত্রের বেলা থাকার সিদ্ধান্ত নেন যে রাতের বেলা তার আম্মার সাথে উনিই থাকতেন। দিনের বেলা অন্যরা থাকত এবং উনি সন্ধ্যার দিকে চলে আসতেন এবং সারা রাত থাকতেন। সকালবেলা আবার অন্য আত্মীয় আসলে তাকে বুঝিয়ে দিয়ে উনি আবার বাসায় চলে যেতেন। তো প্রথম 2 দিন বেশি সমস্যা হয়নি। 3 নাম্বার দিন রাত ওনার ভাষ্য অনুযায়ী আনুমানিক 2 বা 2:30 বাজে। কেবিনের পেছন দিকে যে দরজাটা, যেই দরজার সাথে বারান্দা রয়েছে, বারান্দার ওই পাশে রয়েছে বাগান। তো উনি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। উনি হঠাৎ করে দেখছেন জাস্ট গোড়ালি থেকে নিচ পর্যন্ত 2টো পা, এবং এই পা দুটো খুবই উজ্জ্বল। টিউবলাইট যেভাবে আলোকিত হয় ঠিক তেমন পা দুটি ঠিকই তেমন। হেঁটে হেঁটে উনি দেখছেন যে ওই বাগান থেকে হেঁটে হেঁটে বারান্দায় আসলো, বারান্দা দিয়ে এসে বারান্দায় একটু দাঁড়ালো, আবার হেঁটে হেঁটে তাদের রুমের মধ্যে ঢুকলো, মানে সেই কেবিনের মধ্যে ঢুকলো, এবং আবার রুমের মধ্যে কিছুটা পায়চারি করে আবার যে দরজাটা আছে সে দরজাটা দিয়ে সে চলে গেল। তো উনি প্রথমে চিন্তা করছেন যে হয়তোবা টানা 2 রাত ভালো ঘুম হয়নি, রাত জায়গা হয়েছে। আজকে 3য় রাত, উনি হয়তোবা কি ভুল দেখেছেন কিনা, নাকি স্বপ্নের মধ্যে জিনিসটা দেখেছেন, উনিটা আসলে ঠিক বুঝতে পারছিলেন না। উনি কি আসলে স্বপ্ন দেখেছেন নাকি সত্যি দেখেছেন, উনি মানে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না। উনি উঠে গিয়ে পাশে যে বেসিন ছিল, বেসিন থেকে চোখ ধুয়ে আসলেন, এবং উনি বুঝতে পারছিলেন উনি যেটা দেখেছেন উনি সেটা ঠিক দেখেছেন। কিন্তু ওনার মনে হলো যে ওনার বিশ্রামের প্রয়োজন। এই জন্য সকালবেলা যখন ওনার আব্বা হসপিটালে আসেন, তখন ওর আব্বাকে বলেন যে আমার তো একটু বিশ্রামের প্রয়োজন, আমি মনে হয় একটু বেশি পরিশ্রান্ত হয়ে গেছি, চোখে উল্টাপাল্টা দেখছি, তো আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ভালো করে ঘুম দেই, রাতের বেলা আমি আর একা থাকবো না, আমার সাথে আরেকজনকে পাঠিও। তার মানে হচ্ছে উনি আর একা থাকবে না, সাথে আরেকজন লোককেও পাঠাতে বলেছেন উনি। তো ওনার আব্বা বলল ঠিক আছে, তার খালাকে উনি পাঠিয়ে দেবেন, তাহলে উনি আর ওনার খালা আর ওনার আম্মা 3 জন থাকবেন রুমে। তো সেই কথাই হলো, উনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেন। উনি আবার সন্ধ্যায় ওনার খালাকে নিয়ে চলে আসেন। খালাকে নিয়ে চলে আসার পর অদ্ভুত কিছু ব্যাপার ঘটতে থাকে। সেটা হচ্ছে যে খালা কিন্তু রাত জাগার প্রিপারেশন নিয়ে আসছেন, এবং উনি সারা দিন ঘুমিয়েছেন যাতে করে উনি রাত জাগতে পারেন। কিন্তু খালা যখনই ওই রুমের মধ্যে আসেন, আসার সাথে সাথে উনি বলেন যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি বসে থাকতে পারছি না। উনি সাথে পাশে যে চেয়ার ছিল সেই চেয়ারে বসে পড়েন এবং ঘুমিয়ে যান, এবং ওনাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু উনি ঘুমের ভেতরে বলতে থাকেন যে আমি কিছুতেই চোখ খোলা রাখতে পারছি না, এত ঘুম আমার কেন আসছে আমি জানি না। তার মানে এটা বলতে বলতেই উনি একদম ঘুমিয়ে যান, ওনাকে আর কোনোভাবে জাগানো সম্ভব হয় না। তখন এই রোমানা আপু উনি যেটি করেন সেটা হচ্ছে যে উনি চিন্তা করেন যাক আজকে রাত্র আমাকে জাগতে হবে। তো উনি অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই উনি ওনার আম্মার পাশে পায়ের দিকে উনি ওই হসপিটালের বেডের সাথে একটু হেলান দিয়ে উনি বসে আছেন। তো হঠাৎ করে মনে হলো যে উনি একটু বারান্দায় গিয়ে পায়চারি করবেন। উনি বারান্দার দিকে যান, বারান্দার দিকে গিয়ে হঠাৎ করে একটা জায়গায় ওনার চোখ আটকে যায়। উনি দেখেন ওনাদের যে বারান্দাটা, এই বারান্দা বরাবর ঠিক অপোজিট পাশে দোতলাতে একটি রুমের লাইট জ্বালানো। আমি আগে থেকে বলে নিয়েছি দোতলাতে কোনো বারান্দা ছিল না, সেটা সরাসরি রুমের মতো আর কি, সেই রুমে কোনো বারান্দা নেই। তো উনি খেয়াল করেন ওই রুমের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। উনি ভালো করে খেয়াল করেন যে সাদা কাপড় পরা যেটা দাঁড়িয়ে আছে সেটার আকৃতিটা অন্যান্য সাদা কাপড় পরা কোনো মানুষের মতো নয়,
একটি লাশ যখন কবর দেয়া হয়, এই কবর দেওয়ার সময় যখন একটি লাশকে কাফনে পেঁচানো হয়, মাথাটা যেমন বাঁধা হয় ঠিক সেইভাবে একটি লাশ দাঁড়িয়ে আছে। লাশটি কাফনে মোড়ানো, মাথার ওপরে বাঁধা। এবং আরও অদ্ভুত ব্যাপার এবং ভয়ানক ব্যাপার হচ্ছে, উনি যখন একটু সাইডে সরে যান, মনে হয় লাশটাও ওনার দিকে ঘুরে যাচ্ছে। উনি যদি ডানে আসেন, মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে। উনি যদি বায়ে আসেন, মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে। তো উনি চিন্তা করেন, এটা কি কোনো মানুষ ওভাবে দাঁড়িয়ে আছে, নাকি দূর থেকে উনি ভুল দেখছেন? এটা আসলে উনি খুব একটা বুঝতে পারছিলেন না। এজন্য উনি কি করেন, আবার বেসিনে নিয়ে গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসেন। হাত মুখ ধুয়ে এসে দেখেন যে অদ্ভুত ব্যাপার, ওই লাশটা ওরকমই রয়েছে।